গল্প হাটলক লেখি কলিনিতে রুহি পর্ব 43। 2 ঘন্টা পর ফোনটা বাজলো। অপেক্ষা করতে করতে রুহি ঘুমিয়ে পড়েছিল। দৌড় মরিয়ে উঠল সে ফোনের শব্দ পেয়ে। দ্রুত হাতে রিসিভ করে কানে ঠেকালো ফোন। হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো আলবির প্রশ্নবাণ। ঘুমাচ্ছিলে নাকি? রুহি হাই তুলতে তুলতে জবাব দিল, ঘুমিয়ে পড়েছিলাম আপনার অপেক্ষা করতে করতে। আমার অপেক্ষা নাকি আমার ফোনের অপেক্ষা? একটা হলেই হলো। মেইন হলো অপেক্ষা করাটা। কিসের জন্য করছি ডাজেন্ট ম্যাটার বলে রুহি একটু হাসলো, একদম নাই নাই হাসি। তারপর আবার জিজ্ঞেস করলো, বাড়ি পৌঁছে গেছেন? হ্যাঁ, ফ্রেশ হয়ে শুয়ে আছি এখন, ক্লান্ত লাগছে। আপনার কণ্ঠটাও কেমন যেন শোনাচ্ছে, ঘুম পাচ্ছে নাকি? আর বাবা হলেও স্বীকার করলো তার ঘুম পাচ্ছে। রুহি বিস্মিত হলো, চোখ গোল গোল করে হয়ে এলো। আপনি ঘুমাননি রাতে? একটু নিস্তব্ধতা, তারপর আলবির জবাব এলো, ঘুমিয়েছিলাম, তবে সারা সারা তোমাকে নিয়ে এতই ভাবছিলাম যে ঘুমটাও ঠিকঠাক মতো হচ্ছিল না। লাল হয়ে গেল রুহি, নাকের পাটা ফুলে গেল ঈষৎ। যেন মানুষটা সামনে আছে এমন ভঙ্গিতে মাথা নিচু করে ফেললো সে। শুয়ে পড়লো গুটিসুটি দিয়ে, ফোনটা ঠেসে কানে লাগিয়ে মৃদুস্বরে বলল, আমার কথায় এত ভাবার কি আছে? অনেক কিছুই আছে, শুধু তোমাকে নিয়েই না, প্রেম ভালোবাসা নিয়েও ভাবছিলাম। আসলে জীবনে কখনো এসব করিনি, তাই বুঝতে চেষ্টা করছিলাম মানুষ প্রেমে পড়লে কি কি করতে হয়। গলার স্বর টেনে টেনে রুহি বলল, আপনি প্রেমে পড়েছেন? পড়েছি, সহজ স্বীকারোক্তি। মানুষটা এত সোজাসাপটা কথা বলে কিভাবে? রুহির যে লজ্জায় মাটির তলায় ঢুকে যেতে ইচ্ছে করছে। সে কি বোঝে না? রুহি বিড়বিড় করলো কাটা কাটা কথা। আলবি বুঝতে না পেরে প্রশ্ন করলো, কি বললে? না কিছু না। আচ্ছা, কার প্রেমে পড়েছেন? প্রশ্নটা করে বোধায় বনে গেল রুহি। আলবি তো তারই প্রেমে পড়েছে, এখন আবার কাটা কাটা ভাবে বলবে তোমার প্রেমে পড়েছি? আর রুহি লজ্জায় ফুলতে ফুলতে ফেটে যাবে। না, মুখ ফসকে ভুল মানুষকে ভুল কথা জিজ্ঞেস করে ফেললো দেখছি। রুহি চুপটি করে রইল, চোখ জোড়া বন্ধ, অপেক্ষা করছে আলবির মুখ থেকে সোজা সোজা জবাবের। কিন্তু আশ্চর্য, মানুষটা জবাব দিচ্ছে না কেন? রুহি চোখ মেলল, একবার হ্যালো বলল, জবাব পেল না। ফোন কানের থেকে সরিয়ে চোখের সামনে ধরল। লাইন তো কাটেনি, তবে কথা বলছে না কেন? রুহি আবার কানে কানে ফোন লাগালো, জোরে বলল, এই যে হ্যালো, শুনছেন? আলবি শুনতে পেল কিনা সন্দেহ, তবে রুহি শুনতে পেল একটা গম্ভীর শ্বাস ওঠানামা করছে। মানুষটা ঘুমিয়ে পড়লো বুঝি? রুহির কেমন যেন শান্তি লাগলো প্রাণে। সে কানে ঠেকিয়ে বসে রইল। ফোনটা কয়েক মুহূর্ত কাটলো, তারপর আস্তে করে ফোনটা কেটে দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আর মোড়া ভাঙলো, জানালা দিয়ে দুপুরে তেজি রোদ্দে এসে ছড়িয়ে পড়েছে। রুহির সেদিকে তাকিয়ে মনে হলো এত সুন্দর চিকচিকে রোদ সে তার জীবনে কখনো দেখেনি। রুনু ঘরে ফিরতে বিলকিস এসে ফিসফিসিয়ে খবর দিল, আজকে রাতে একদল পাত্রপক্ষ তাকে দেখতে আসে। রুনু পাত্তা দিল না। তার বিয়ে দেওয়া নিয়ে মায়ের যে ভূত উঠেছে মাথায়, সেটা এখনো চেপে বসে আছে। কয়দিন বাদেই বাদে বিলকিস এসব খবর বলে। বিলকিস ওদের বাসায় কাজ করে, রুনুর মায়ের ফরমায়েশ খাটে। সেই সুবাদে তার পেট থেকে কথা বের করে রুনির কাছে এসে ঢালে। এর আগেও এরকম খবর কয়েকবার দিয়েছে বিলকিস, তবে শেষ পর্যন্ত কাউকে আসতে দেখেনি সে। তাই এবারেও শিওর রুনু কেউ আসবে না। শুধু শুধু চিন্তা করার মানে হয় না। আর এই সিলমোট কয়েক মিনিট পরে গায়েব হয়ে গেল। রুনুর মা সাবরিনা খানম এসে যখন বললেন, আর সন্ধ্যায় কয়েকজন দেখতে আসবে তোকে, তৈরি থাকিস। রুনু তখন না ঘাবড়িয়ে পারল না, সত্যি তাকে দেখতে আসছে? কারা আসবে? রুনুর চিন্তামুক্ত মাথা এবার দুশ্চিন্তাদের দখলে পড়ল। রেগে গেল সে খানিকটা, চড়া গলায় বলল, এসব কি মা? তুমি একেবারে হাত দিয়ে আমার পেছনে পড়ছো কেন? সাবরিনা খানম যেন মেয়ের কথা কানেই তুললেন না। আলমারি খুলে রুনুর কাপড় চোপড় ঘাঁটতে ঘাঁটতে প্রশ্ন করলেন, শাড়ি পরবি নাকি সালোয়ার কামিজ? শাড়ি পরলেই বেশি ভালো দেখায় অবশ্য। রুনুর গা জ্বলে উঠল। গট গট করে হেঁটে সে তার মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। চেঁচিয়ে বলল, আমি কারোর সঙ্গে দেখা করব না, কেউ যাতে না আসে। সাবরিনা খানম মেয়ের দিকে ঘুরে তাকালেন, আচ্ছা, বিয়েতে এত সমস্যা কিসে তোর? বল দেখি। বলতে বলতে উনি বিছানায় গিয়ে বসলেন। রুনুও পাশে বসলো, গলার স্বর কমালো না, উঁচু আওয়াজে জবাব দিল, আমার বয়সটা কি এখন বিয়ে করার? বয়স তো কোনো ফ্যাক্টর না। আমার বিয়ে কিন্তু 15 বছর বয়সে বিয়ে হয়েছিল। আদিকাল ছিল তখন, আর এখন যুগ পাল্টেছে মা। তবে এখন অনেক জায়গায় ছোট বয়সে মেয়েদের বিয়ে হয়। তাই বলে আমাকেও বিয়ে করতে হবে নাকি? এটা কেমন যুক্তি? রুনু রেগে গেল আরও। অপরদিকে সাবরিনা খানম ঠান্ডা চোখে তাকিয়ে আছেন। আমি যুক্তি কখন দেখালাম? শোন, এত কথা বলতে পারবো না, এবারেরটা ফাইনাল। আর ছেলে ভালো,
আমি নিজে গিয়ে ওদের বাড়ি পরিবার সব দেখে এসেছি। দুই ভাই, বড় ভাই বিয়ে করে ফেলেছে, এবার ছেলে বাকি। বাবা নেই, মা আছে। মাটা যে কি ভালো। রুনু, তুই তাকে চিনিস, খুব পছন্দ করিস, সেও তোকে পছন্দ করেছে বলেই তোর বড় মামার কাছে বিয়ের প্রস্তাবটা দিলেন। আমি তোকে চিনি। রুনু বিস্মিত, এর মধ্যে আবার বড় মামা আসলেন কোথা থেকে? রুনু ঠিক মেলাতে পারছে না, নিচের ঠোঁট কামড়ে ধরল সে। অদ্রুত কণ্ঠে বলল, কার কথা বলছো তুমি? কাকে চেনে কথা বলছো? সোজা সাপটা বলো, পেছিও না। আরে তোর বড় মামার বাড়ি বেড়াতে গেলি যখন, তখন তার সাথে দেখা হয়েছে তোর। তুই নাকি কয়েক মিনিটের মাথায় তার সঙ্গে ভাব জমিয়ে ফেলেছিলি। অবশ্য মহিলা যেমন খুবই মিশুক, শাশুড়ি হিসেবে দারুণ হবেন তিনি। রুনুর মাথা দ্রুত কাজ করা শুরু করে দিল। বড় মামার বাসায় কার কার সঙ্গে দেখা হয়েছে তার সব পুনরাবৃত্তি করতে লাগলো মস্তিষ্ক। এক মুহূর্ত পর চোখে অবিশ্বাস শুনে প্রশ্ন করলো, তুমি নেলি আন্টির কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, উনি। বাহ, বিবরণ শুনে বুঝে ফেললি। সত্যি তোর এখানে বিয়ে হলে খুব ভালো হবে। আমার আর চিন্তা থাকবে না তোর জন্য। মায়ের মতো একটা শাশুড়ি পাবে। রুনু চেঁচিয়ে উঠল, হঠাৎ আজব! তাকে আমার ভালো লাগলো বলেই তার ছেলেকে আমার বিয়ে করতে হবে? করবো না, আমি কাউকে বিয়ে করবো না। সাবরিনা খানম রেগে গেলেন এবার, নিজেকে সামলাতে পারলেন না। ঠাস করে চড় মেরে বসলেন মেয়ের গালে। চড়টা মেরেই রুনুর হাত খপ করে ধরে ফেলেন। চোখে পানি টলমল করছে। অপরাধী সুরে বলেন, বিশ্বাস কর মা, মারতে চাইনি। কি যে হলো! রুনুর চোখে ঘোর অবিশ্বাস। না, রাগ তার লাগছে না, তবে খটকা লাগছে। কিছু একটা ব্যাপার আছে যেটা সরাসরি তাকে বলছে না তার মা। নয়তো যিনি ছোটবেলায় বারবার বলতো, আমার মেয়ে বড় হলেও বিয়ে দেবো না, আমার কাছে দেখে রেখে দেবো, আমার একটা মাত্র মেয়ে, কেন তাকে মানুষের কাছে দিয়ে নিজের কাজ ছাড়া করব? আর সেই মা সে বিয়ে করতে চাচ্ছে না বলে গালে চড় মারল। ব্যাপারটা অতি অবশ্যই অবিশ্বাস্য। ফ্যাল করে চেয়ে আছে রুনু। তা দেখে বুকটা ভেঙে আসতে চাইছে সাবরিনা খানমের। জট করে মেয়েকে বুকে ঢুকিয়ে নিলেন। একটা অসহায় স্বরে বললেন, বিশ্বাস কর, ইচ্ছা করে মারিনি, লেগে গেল, মাফ কর মা। রুনু চুপ। মাফ করে দে মাকে, আমি তোকে। কথার মাঝে রুনু বলে উঠল, মাফ করবো এক শর্তে। মেয়েকে বুক থেকে সরালেন সাবরিনা খানম। চোখের পানিটুকু চোখ দিয়ে শুষে নিলেন যেন ভিতরে। জিজ্ঞেস করলেন, কি শর্ত? বল। তবে বিয়ে দেওয়া যাবে না, এরকম শর্ত রাখতে পারবো না। আমার থেকে কি লুকাচ্ছ সেটা বলো শুধু। মেয়ের এহেন প্রশ্নে জমে গেলেন সাবরিনা খানম। দ্রুত সরিয়ে নিলেন চোখের দৃষ্টি। রুনু মায়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, এবার আমি নিশ্চিত তুমি কিছু একটা লুকিয়ে যাচ্ছ। কোথাও কোনো ঝামেলা হচ্ছে যা আমাকে জানানো হচ্ছে না। আমার কসম বলো, নইলে আমার। রুনুর কথা শেষ হওয়ার আগে মুখ চেপে ধরলেন সাবরিনা খানম। তড়িঘড়ি করে বললেন, আগে ওয়াদা কর নিজেকে শক্ত রাখবে। রুনুর বুক কাঁপছে। কি এমন শোনাবে মা যে তাকে শক্ত থাকতে হবে? নরম হলে যে খবর শোনা মাত্র সে ভেঙে যাবে? অজানা ভয়ে রুনুর পেটটা মোচড় দিয়ে উঠল যেন। কোনো রকমে বলল, একদম সত্যি বলবে, আমি শুনছি। গাঁট হয়ে বসল সে, হাতের মুঠো শক্ত করলো। মন জানান দিচ্ছে খারাপ কোনো সংবাদ, তবে যাই হোক না কেন সে ভেঙে পড়বে না, নিজেকে সামলাবে। সাবরিনা খানম মেয়ের দিক থেকে চোখ সরিয়ে নিলেন। গা হিম করা একটা ঠান্ডা কণ্ঠস্বর, আর অনেক মাস আগে আমার কানের নিচে একটা ছোট্ট টিউমার হয়েছিল, তোর মনে আছে? উত্তরে আসে মেয়ের দিকে তাকাতে দেখলেন রুনু মাথা নেড়ে হ্যাঁ বলছে। ওটাকে তো গুরুত্ব দেয়নি, ভেবেছি ওষুধ চলে যাবে, কিন্তু জিনিসটা ফেটে যায়, সারা শরীরে ছড়িয়ে পড়ে। আমি ভাবছি চলে গেছে, বুঝিনি শয়তানটা শরীরে ঘুরঘুর করছে, রক্তে মিশে ক্যান্সার বাঁধিয়ে দিল। সাবরিনা খানম থামলেন। দেখলেন রুনু অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে তার দিকে। দু চোখ অবিশ্বাস্য নাকি কষ্ট বোঝা গেল না ঠিক। তিনি দ্রুত রুনুর হাতের মুঠি দৃঢ়ভাবে চেপে ধরলেন। তোর আব্বার আমি ছাড়া অন্য কেউ জানে না এই কথা, তোকে জানাতে সাহস পাইনি। ভেবেছিলাম হুট করে একদিন চলে যাব, ভেবে নিবি স্বাভাবিক মৃত্যু, কিন্তু এখন এত জোরাজোরি করলি যে না বলে পারলাম না। কাঁদিস না, কেঁদে কী হবে? আহা, বোকার মতো কাঁদছিস কেন? রুনু ততক্ষণে ঝাঁপিয়ে পড়ছে মায়ের বুকে। নিঃশব্দে চোখের জল ছেড়ে যাচ্ছে, গাল ঠোঁট ভিজে গেছে ইতিমধ্যে। সাবরিনা খানমের দুনিয়া ভেঙে কান্না পেল, কিন্তু তিনি কাঁদলেন না। রুনুর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদিস না রুনু, ভাগ্যে যা থাকবে সেটা হবে, আর ওটাই আমাদের মানতে হবে। আর জানিস তো, আল্লাহ তার প্রিয় জিনিসগুলো একটু তাড়াতাড়ি নিয়ে যায়, তাই বলে হাসি মুখে তোমাকে মরতে দেই? আজব মা, কীভাবে পারলা তুমি লুকাতে বলো তো? একদিন যখন তুই মা হবি, তখন তুই বুঝবি আমি কেন লুকিয়েছিলাম। শোন, মুখ তোল, চোখ মুছ। রুনুর মুখ তুলে নিজেই মেয়ের চোখ গাল মুছে দিলেন।
বললেন, মেয়েদের মা ছাড়া দ্বিতীয় কেউ আপন যদি হয় তবে সেটা স্বামী। আমি কখন চলে যাব ঠিক নেই, আবার কাঁদিস। আরে কথা তো শোন। হুম। আমি এই জন্যই তোর বিয়ে দিতে চাই। তোকে ভালো একটা পরিবার দেখে গেলে আমার আর কোনো চিন্তা আফসোস থাকবে না। আর তোর নেলি আন্টি খুব ভালো, তোকে আমার মতো করে আদর করবে। মায়ের অভাব তোকে কখনো বুঝতে দেবে না। ওনার ছেলেটাও খুব ভালো। আমি আশপাশ থেকে অনেক খবর নিয়েছি। ছেলেটা রোগা বোকাশোকা ধরনের, চুপচাপ ভদ্র। আমি নিজেও দেখেছি। অন্যরা যা বলছে তা মিলে গেছে ছেলের বৈশিষ্ট্যের সঙ্গে। এর জন্য আমি চাই এখানে তুই থিতু হ। আর আমার জন্য হলেও তুই রাজি হবি, মানিয়ে নেওয়ার চেষ্টা করবি। বল করবি? রুনু মায়ের বুকে মুখ গুজরানো ভাঙা স্বরে উত্তর করলো, আমি বিয়ে করলে তুমি খুশি? আচ্ছা করবো, যা বলো সব করবো। তবুও তুমি আমাকে ছেড়ে চলে যাবা? এই কথা বলো না, সহ্য করা যায় না তো। বলবো না? আমি বুঝতেই দেবো না আমার ভিতর কি আছে। ডক্টর কি বলছে? কত নাম্বার? স্টেজ 3। রুনু চুপ করে রইল। সাবরিনা খানমও চুপ করে রইলেন। দুজন দুজনের ভিতরকার অনুভূতি অনুভব করার চেষ্টা করছেন। বিলকিস এলো। খালা একটু এদিকে আয়েন। ভালো কতটুকু দিমু? ডাল কতটুকু দিমু? দেহা দেন। তুই যা, আমি আসতেছি। বিলকিস চলে গেলে সাবরিনা মেয়েকে বুক থেকে তুললেন। মেয়ের কপালে চুমু এঁকে বললেন, আমার মেয়ে অনেক শক্ত। সে তার মাকে খুব ভালোবাসে। বাসে না? বাসি। কাঁদবি না আর। ভাগ্যকে শ্রদ্ধা করতে শেখ। আমি আসছি। সাবরিনা খানও উঠে চলে গেলেন। রুনু ঠায় বসে রইল। সবকিছু কয়েক মিনিটে একদম এলোমেলো হয়ে গেছে। টুং করে ফোনে মেসেজ বাজলো। রুনু দেখলো রুহির মেসেজ। আবার আমাদের বাসায় আসবি? কিছু কথা বলার আছে জরুরি। রুনু রিপ্লাই করলো, আমারও বলার আছে কিছু। আজকে বিকেলেই আসছি। চলবে? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।